এটা যেহেতু সকল পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলন, সুতরাং তারা সামনে থাকুক, আমরাও আন্দোলনে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করব, কিন্তু আমরা পিছনের লেয়ারে থাকবো। আমাদের ভিতর প্রথম দিন থেকে এক দফা ছিল যে হাসিনা পতন। বিএনপি তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, যার জন্য বিএনপি কারোর প্রতি মুখাপেক্ষী না। আমরা ছাত্র দল যারা আমরা রাজনীতি করি, আমরা কিন্তু সবখানে ধৈর্যের পরিচয় দিই। ২৪শে জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে আমরা অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাচক্র নিয়ে বণিকবার্তার বিশেষ সিরিজ ফিরে দেখা জুলাই শুরু করেছি। আমাদের এই পর্বে আজকের অতিথি শেখ তানবীর বারী হামিম, কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক এবং গত ২০২৫ ডাকসুর নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী। বণিকবার্তার ফিরে দেখা জুলাই আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। ২৪শে জুলাইয়ের অভ্যুত্থান আমরা যদি দেখি, সেখানে একটা শীর্ষ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল অংশগ্রহণটা কিভাবে ছিল? আমরা সাধারণত নেতৃত্বের আসনে সমন্বয়কদের তালিকায় ছাত্রদলকে দেখি না, ছাত্রদল কিভাবে ছিল? আসলে দেখুন, প্রথম যখন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন শুরু হয়, তখন এটা কোটা সংস্কার আন্দোলন ছিল। তো কোটা সংস্কারের আন্দোলনের শুরু থেকেই কিন্তু ছাত্রদলের যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা নিজেদের মতন করেছিল। কিন্তু যখন ৩-৪ জুলাইয়ের দিকে গেল, এর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে ছাত্রদল আপনার যারা মানে সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারা সামনে আসতে শুরু করলেন। এবং সেই সময় আমাদের সাথে বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা বারংবার মিটিং করেছি বিভিন্ন যে কীভাবে আমরা এখানে থাকতে পারি, বা যারা সমন্বয়কের দায়িত্বে রয়েছে তাদের সাথে আমাদের আলোচনা চলেছে। তখনও সমন্বয় কমিটি হয়নি। পরবর্তীতে আমাদের ছেলেরা বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু সেখানে আপনার যখন শাহবাগ ব্লকের চলে, সেখানে গান, কবিতা আবৃত্তি, এমনকি পানি বিতরণ, এমনকি অবস্থান কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে আসছিলেন। পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে আপনি দেখবেন যে সম্ভবত ৯ বা ১০ জুলাই কিন্তু আপনার নৈতিকভাবে সমর্থন দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের সূচনা হয়েছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যতীত তার পরবর্তী পর্যায়ে যে নেতৃবৃন্দ তারা সকলে কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং একটা পর্যায়ে আমাদের আন্দোলন যখন চলমান শাহবাগ ব্লকের চলে, সেই মুহূর্তে আপনার বেশিরভাগ সময় স্টেজে জায়গা দিত বিভিন্ন, তারা বলতো যে বিভিন্ন নন পলিটিক্যাল যারা তারা বেশি জায়গা পাবে বা তারাই আপনার পরিচালনা করতো। তো ছাত্রদলের ছেলেরা যখন সেখানে আবৃত্তি করতে যেত বা বক্তব্য দিতে যেত, এক পর্যায়ে আপনার একদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন তখন আলসাদি ভুইয়া, তিনি ঢাকা কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন দিলেন যে আপনারা আন্দোলনে ক্রেডিট চান না সফলতা চান। অর্থাৎ এক প্রকার এটা কিন্তু তার এক প্রকার আমরা এটা এক প্রকার থ্রেড ধরে নিয়েছি, কারণ তারা চাচ্ছে না যে আমরা সামনে থাকি। পরবর্তীতে যা হোক, আমাদের দলীয় যা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের সাথে এদের আলোচনা হয়েছে, আমাদের ছাত্রনেতাদের সাথে আলোচনা হয়েছে। সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এটা যেহেতু সকল পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলন, সুতরাং তারা সামনে থাকুক, আমরা পিছে থেকে আমরাও আন্দোলনে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করব, কিন্তু আমরা পিছনের লেয়ারে থাকব। অর্থাৎ ব্যানারের সামনে থাকবে সকল পর্যায়ের শিক্ষার্থীরা, আর আমরা যারা শিক্ষার্থী কিন্তু ছাত্র দলের রাজনীতি করি, তারা আমরা পিছে থেকে তাদেরকে সমর্থন দিব, তাদেরকে শক্তি যোগাবো। তো এইভাবে তো আন্দোলন চলতে থাকলো। পরবর্তীতে আপনার একটি সমন্বয়ক কমিটি হলো, সেখানে খুব সম্ভবত ছাত্র দলের ২ জনকে সহ সমন্বয়ক রাখা হয়েছিল। ২ জনই তখন, একজন দ্বিতীয় বর্ষে, একজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী, মুন্না আর রিজভিকে তাদেরকে সহ সমন্বয়ক করা হলো। পরবর্তীতে যখন আন্দোলন আপনি দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪ জুলাই ঢাকা মহানগর ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হলো, সেদিন কিন্তু এক প্রকার ক্যাম্পাস স্থিমিত হয়ে গিয়েছিল। তার আগের দিন পূর্বে যখন আপনার শেখ হাসিনা বললেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কিনা, সেই ক্ষেত্রে সেদিন রাতে কিন্তু প্রতিবাদী বিক্ষোভে ফেটে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হলগুলোতে নারীরা হল ভেঙে বেরিয়ে পড়ে। সেখানেও কিন্তু আমাদের ছাত্রদলের সরব উপস্থিতি ছিল রাজু ভাস্কর্যে। এবং সেখানে আপনার মনে আছে যে একটি স্লোগান উঠছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দ পরের লাইনটি যোগ করলেন ওই দিনেই, ওই সময়ে, যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবং যখন ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছিলেন যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা করা বাপের নয়, তখন আমাদের ছাত্রদল নেতৃবৃন্দ এখানে বলছিল দেশটা হাসিনার বাপের নয়। এবং সেই ভিডিওটি ধারণ করে যখন ফেসবুকে দেওয়া হলো, পরবর্তীতে আমরা দেখলাম একই সময় সেই সময় যারা সোশ্যাল অ্যাক্টিভিজম করতো, আপনার পিনাকি ভট্টাচার্য আরও অনেকে, সকলে কিন্তু সেটি প্রচার করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনার বিরুদ্ধে, ডিরেক্ট হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠছে। কেননা তখন পর্যন্ত কিন্তু হাসিনার বিরুদ্ধে ডিরেক্ট কোনো স্লোগান ওঠেনি।
পরবর্তীতে পরবর্তীতে যেদিন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করা হলো আমাদের যে ভিসির বাসভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, ওই দিন যখন ক্যাম্পাস এক প্রকার স্থিমিত হয়ে পড়লো এবং ছাত্রলীগ বলে বেড়ালো যে ক্যাম্পাস তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে, ঠিক সেদিন সন্ধ্যাবেলায় আমি তখন ধানমন্ডিতে অবস্থান করছিলাম, হঠাৎ করে দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ, আমাদের ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মেসেজ করেছে যে আমরা প্রত্যেকে যেন রাত 8টার দিকে চাংখারপুল মোড়ে অবস্থান নিই, এবং আমরা সেখানে অবস্থান নিলাম, কেননা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণটা এক প্রকার ছাত্রলীগের নিয়ন্ত্রণে, একমাত্র অমর একুশে হল, সায়েন্সের 2-1টি হল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তখন আমরা চাংখারপুলে অবস্থান নিলাম এবং আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এক প্রকার অবস্থান নিলাম যে আজকে এখানে আমাদের যদি সংঘাত করতে আসে তবে আমরা প্রতিহত করব। আমি তখনও নাহিদ ইসলামকে চিনি না, তখনও আমি যারা সমন্বয়ক তাদেরকে চিনি না, কিন্তু আমি দেখলাম আমরা যখন এখানে অবস্থান করছি এক প্রকার লাঠিসোঁটা নিয়ে, কারণ তারা আমাদেরকে আক্রমণ করতে পারে, সেই মুহূর্তে নাহিদ ইসলাম এবং তৎকালীন সময় সমন্বয়ক ছিলেন আকরাম হোসেন, ওনারা বললেন যে এখানে আমরা সবাই থাকি, আমরা 3-4 জন যাব অমর একুশে হলে, কেননা একুশে হলটা সম্পূর্ণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ, তাদেরকে নিয়ে আমরা হলপাড়ায় মার্চ করতে পারি কিনা। তো এইভাবেই আপনার ধীরে ধীরে আমাদের ছাত্ররা অবস্থান সেখানে নিই, এবং পরবর্তীতে আপনি দেখবেন যে 17 জুলাইতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার এক প্রকার জোরপূর্বক শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়, হলগুলো বন্ধ করে দেওয়া হয়, পানি গ্যাস লাইন কেটে দেওয়া হয়, তখন কিন্তু এক প্রকার আন্দোলনটি স্থিমিত হয়ে গিয়েছিল, এবং তো সেই পর্যায়ে সমন্বয়করা কিন্তু আমাদের সাথে সর্বোচ্চ যোগাযোগ করেছিল, এবং 18 জুলাই থেকে 17 জুলাই ওই দিন থেকেই কিন্তু ঢাকার সহ সারা বাংলাদেশের আপনার ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মীরা, তারা কিন্তু একদম সামনে চলে আসলো, ফ্রন্ট লাইনে চলে এসে তারা এই আন্দোলনকে গতি দান করলো, এবং এক পর্যায়ে সেইখান থেকে টেনে নিয়ে আপনার 5 আগস্ট সেই পর্যন্ত আপনারা দেখলেন যে শুধুমাত্র ছাত্রদলের 142 জন মতো না নিহত হয়েছে, এছাড়াও বিএনপি অঙ্গ সংগঠন বা বিএনপির অনেক নেতাকর্মী সেখানে নিহত হয়েছে, সারা বাংলাদেশের হাজার খানিক মানুষের জীবন গিয়েছে। তো এরপর তো 5 আগস্টের বিজয় আসলো, এইভাবেই আপনার ছাত্রদল আর কি গতিদান করেছে আন্দোলনে বা নেতৃত্ব দিয়েছে। আমরা যদি দেখি জুলাই অভ্যুত্থানে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে ঐক্যমত, আপনিও সেটা বললেন, অভ্যুত্থানের পরপরই সেই ঐক্যমত্যে ফাটল দেখা গেল, কি কারণে, কি স্বার্থের সংঘাতে এই ফাটলগুলো দেখা দিল? না দেখুন, আপনি বললেন যে আপনার অভ্যুত্থানের পরবর্তীতে, অভ্যুত্থানের পরে বলতে অভ্যুত্থানের যেদিন সফল হলো সেদিন থেকেই তো ফাটল ধরেছে, কেননা আপনার আন্দোলনের অংশ যারা আমরা ছিলাম, আমরা প্রত্যেকে আন্দোলনের অংশ। আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে এখানে একটি ইন্টারিম গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টে কিন্তু আন্দোলনের অংশের কেউ নেই, আমরা চাইলাম এইখানে যারা বাংলাদেশে বিভিন্ন সুশীলরা রয়েছে বা বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে আমরা এখানে নিউট্রাল ব্যক্তিত্বদেরকে আনবো, তাদের কাজ হবে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে তার একটি জাতীয় নির্বাচন, অর্থাৎ গণতান্ত্রিকতার দিকে বাংলাদেশ ধাবিত হবে, যে এটাই গত 17 বছর বাংলাদেশ থেকে মিসিং ছিল। কিন্তু আপনি দেখলেন যে খুব দুর্ভাগ্যবশত ওই দিনই ক্যাবিনেটে, ওই ইন্টারিম গভর্নমেন্টের ক্যাবিনেটে 2 জন আন্দোলনকারীদের একটি অংশ 2 জন অংশগ্রহণ করলো, তখনই কিন্তু স্বাভাবিকভাবে আন্দোলনকারীদের অংশ যখন এখানে গেল তখন একটা বিভেদ তৈরি হলো। এরপর তো ধীরে ধীরে আপনারা দেখলেন যে এই আন্দোলনের ক্রেডিটবাজি, এই আন্দোলনকে কুক্ষিগত করার একটি অপচেষ্টা চলল, যার কারণে আমরা দেখলাম যে একটি বিভাজন তৈরি হয়েছে। স্বয়ং ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা তিনি যখন দেশের বাইরে যে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন যে ইনি মাস্টার মাইন্ড, অর্থাৎ তার বুদ্ধি নেতৃত্বে সব হয়েছে, তখন তো আরও সংঘাত প্রকট হলো। এইভাবেই কিন্তু আপনারা ধীরে ধীরে আপনার এই যে সংকট বা বিভাজন তৈরি হয়েছে, তার থেকে বড় কথা আপনি দেখুন যে আমরা সবসময়, আপনি বলছেন যে আমরা বলি যে বারবার তরুণ প্রজন্ম কেন বাংলাদেশে রক্ত দেয়, এরকম একটি কথা আছে। আপনি দেখবেন যে 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু বেশিরভাগ নেতৃত্ব দিয়েছে তরুণ যারা ছিল সেই সময় তারুণ্য। আবার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখবেন যে তৎকালীন সময় ছাত্র দলের যে নেতারা নেতৃত্ব দিয়েছে সকলে তরুণ ছিলেন। তাহলে 71 সালে যারা তরুণ ছিলেন তারা যখন 90তে এসে তার একটা মিড এজে বা একটা সিনিয়র সিটিজেন হয়েছে, সেই সময় কিন্তু সেই তরুণদের ভুলের কারণেই 90 সালের যারা তরুণ তারা নেতৃত্ব দিল। ঠিক একইভাবে 90-এর পরবর্তীতে আপনি 1/11 দেখলেন বা 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, এই 90তে যারা নেতৃত্ব দিয়েছিল বা 90-এর যে প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারাই কিন্তু এই 24 পর্যন্ত বিভিন্নভাবে তারা আপনার তাদের বিরুদ্ধে এক প্রকার আন্দোলন হলো, কেননা যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দের বিরুদ্ধে তৎকালীন 24শে গণঅভ্যুত্থান আন্দোলন হলো, যে ফ্যাসিবাদের বিপক্ষে আন্দোলন, তারাও কিন্তু একসময় তরুণ ছিলেন। সুতরাং এই তো আমরা দেখছি যে বারবার কিন্তু আমরা বলি যে কেন বারবার তারুণ্য নেমে আসে, তারুণ্য আমার মনে হচ্ছে এই কারণে নেমে আসে যে যেই তারুণ্যরাই সফলতা আনে সেই তারুণ্যদের ভুলের কারণে, সেই তারুণ্যদের বিপদগামিতার কারণে, তাদের মিসগাইডের কারণে কিন্তু বারবার পরবর্তী প্রজন্মের তারুণ্যরা নেমে আসে। তো আমি যেখানে ছিলাম যে কেন ফাটল ধরলো, তো আপনার প্রথম ফাটল ধরেছে যে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের অংশ যখন সরকারি গেছে, এটাই হচ্ছে মেইন আপনার সংঘাত, মানে বিভেদ বা বিভাজনের একটি
মূল কারণ বলে আমি চিহ্নিত করেছি। আমরা অভ্যুত্থানের পর দেখলাম হল নিয়ন্ত্রণ নিয়ে কিছুটা টানাটানি, নারীদের পোশাক আশাক নিয়ে বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়া এবং সরাসরি, এগুলো নিয়ন্ত্রণে ছাত্রদল কি ভূমিকা পালন করেছে একটা ক্রিয়াশীল বড় ছাত্র সংগঠন দেখুন, হিসেবে? আপনার আসলে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে কমেন্ট করবে, এইটা কিন্তু নিয়ন্ত্রণ করার ছাত্রদল কেউ না। তখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এখন আরেকটি নির্বাচিত গভর্নমেন্ট রয়েছে। এইগুলো কিন্তু গভর্নমেন্টকেই আপনার কাজগুলো করতে হবে, কিন্তু ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করা, শিক্ষার্থীদের ভিতর সচেতনতা তৈরি করা, শিক্ষার্থীদের ভিতরে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি রক্ষার জন্য আমরা কিন্তু অ্যাওয়ারনেসগুলো তৈরি বা বিভিন্ন কর্মসূচি হাতে নিতে পারি, যেদিকে যার মাধ্যমে শিক্ষার্থীদের যে মনস্তাত্ত্বিক জগৎ, যে মেধা মনন সৃজনশীলতা, সেখানে কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসগুলো তৈরির মাধ্যমে একটি সুস্থ স্বাভাবিক জাতি গঠন করতে পারি। আপনি দেখেছেন যে গত 17 বছরের যে প্রজন্ম, তারাই কিন্তু এখন তারুণ্য বা তারাই এখন নেতৃত্বের দিকে যাচ্ছে। সুতরাং গত 17 বছর তো বিভিন্নভাবে বাংলাদেশের সামাজিক অবক্ষয় ঘটেছে, মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। সুতরাং 17 বছরের যে আপনার ক্ষত, সেটি কিন্তু আপনি একদিনে বা 6 মাসে আপনি ঠিক করতে পারবেন না। তবে এটি আস্তে আস্তে ঠিক হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। 24-এর যে একটা অ্যাসপারেশন ছিল যে বৈষম্য মুক্ত সুযোগ চাকরিতে, অপরচুনিটিতে, 2 বছর পেরিয়ে আপনার কি মনে হয় সরকারি চাকরিতে বা অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে বৈষম্যটা কতটুকু দূরীভূত হয়েছে? আপনি দেখুন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম, তাই না? তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলনটা সফল করলাম। কিন্তু আপনি অবাক হবেন যে আমরা প্রত্যেকটা মানুষ একটা সময়ের পর তারা স্বার্থপর হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে একসময় আমরা কেন আন্দোলন করেছিলাম? প্রথম কিন্তু ছিল যে চাকরিতে কোটা। সেখান থেকে হাসিনা যখন বারংবার রক্ত ফেললো, মানুষকে হত্যা করলো, তখন কিন্তু এটা মানে আপামর জনতার ভিতর টার্ন ইনটু ওয়ান দফা। আমাদের ভিতর প্রথম দিন থেকে এক দফা ছিল যে হাসিনা পতন, কিন্তু যারা আপামর জনতা, যারা রাজপথে সকলের অংশগ্রহণ হলো, তারা কিন্তু এটা এক দফায় সেদিন রূপান্তরিত হয়েছে যেদিন প্রথম আবু সাইদ ওয়াসিমকে হত্যা করা হলো, যে বাংলাদেশের মানুষ এটা ভেবে নিল যে এক দফায় রূপান্তরিত করবে। আপনি দেখলেন যে কয়েকদিন পর পর ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা জুলাই আন্দোলন করলেন, বা জুলাই আন্দোলন তো আমরাও করেছি, আমরা নেতৃত্ব পর্যন্ত দিয়েছি, কিন্তু একটি অংশ তারা বিভিন্ন অধিকারের প্রশ্নে বারবার রাস্তা ব্লকেট করছে, এবং কি অনেকে বলছে আমাকে চাকরি দেন, অনেকে বলছে অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, আমাকে ফ্ল্যাট দেন, আমাকে। সুতরাং এই যে আমাদের বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক যে আপনার চাহিদাগুলো, বিশেষ করে আমি তো বললাম যে গত 17 বছরের যে প্র্যাকটিস, যে ম্যাল প্র্যাকটিস, যে অন্যায় দুর্নিয়ম দুর্নীতির প্র্যাকটিস, এই প্র্যাকটিসের তো আপনি চাইলেই বেরিয়ে যেতে পারবেন না। কারণ গত 17 বছরের একটি প্রজন্ম যারা এর ভিতর থেকে বড় হয়েছে, সেই প্রজন্মই এখন আপনার চাকরি প্রার্থী, সেই প্রজন্ম এগিয়ে আসছে। সুতরাং আমার মনে হয় আরো সময় দিতে হবে, তবেই ধীরে ধীরে আপনার বৈষম্য মুক্ত বা একটা মানে একটি নিউট্রাল সব জায়গায় সিস্টেম আপনার আস্তে আস্তে অ্যাক্টিভেট হবে। আপনি গত 2025 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ছাত্রদল নারীদের মধ্যে এবং সাধারণ ছাত্রদের মধ্যে পর্যাপ্ত সাড়া ফেলতে কি ব্যর্থ হয়েছে বলে মনে করেন? আসলে দেখুন, আমরা গত 17 বছর কেউ কখনো ক্যাম্পাসে থাকতে পারিনি। সুতরাং আমরা মাত্র সময় পেয়েছি 9 মাস, অর্থাৎ 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সফল হওয়ার পর 9টি মাস সময় পেয়েছি আমরা ডাকসু নির্বাচন আগ পর্যন্ত। সেই 9 মাসের 6 মাস পেরিয়ে গেছে আমরা যারা রানিং ছাত্র আমাদের হলে উঠতে যে, কেননা আমরা যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যেদিন সফল হলো তার পরের দিন হলে উঠতে গেলাম, সেইখানে আগে থেকে অবস্থানকারী যারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সেই সময় ছিলেন, তারা বললেন আপনারা এখন হলে উঠতে পারবেন না। তখন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, আমি জসীমউদ্দিন হলের ছাত্র, আমি প্রশ্ন করলাম যে আমার তো রানিং ছাত্র, আমার তো আমার এখানে হলে অধিকার রয়েছে, আমি কেন থাকতে পারবো না? তারা বললেন যে আপনি আগে ছিলেন না, এখন আপনাকে নতুন করে আবেদন করতে হবে, ভাইবা দিতে হবে, তারপর আপনি উঠবেন। তো তখন আমি ভেবেছিলাম যে তারা সাধারণ শিক্ষার্থী বলছে, অর্থাৎ কোনো রাজনীতির সাথে যুক্ত না, সুতরাং তাদের মতামতকে স্বাগতম জানানো উচিত। এরপর কিন্তু আমি নতুন করে অ্যাপ্লিকেশন করলাম, ভাইবা দিলাম, এরপর 6 মাস লেগে গেল আমার প্রক্রিয়ার ভিতর থেকে উঠতে, অর্থাৎ আমার হাতে পড়লাম 3 মাস সময়। পরে যখন আমি হলে উঠলাম বা 2-3 মাস গেল, তখন আমরা দেখলাম ওই যে যারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বলেছিল আপনারা এই করতে পারবেন, ওই করতে পারবেন না, আমরা দেখলাম এরাই পূর্বে ছাত্রলীগ এবং তৎকালীন সময় ছাত্র শিবিরে রূপান্তরিত হয়েছে। তখন আমি অবাক হলাম যে আমরা কত বড় ভুল করে ফেলাম, কারণ আমার তো অধিকার ছিল, আমি কেন তাদের কথা শুনবো? পরবর্তীতে আপনারা দেখুন, তারা কিন্তু আপনি যাদের আমার এগেনস্টে যারা ছিল, যারা প্রতিপক্ষ, তারা গত 17 বছর যেই সময় ছাত্র জীবন শুরু করেছে, প্রত্যেকে হলে থেকেছে। হ্যাঁ, আপনার হলে থাকতে যে তারা অনেকেই কিন্তু বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে তৎকালীন সময়, যারা রিয়েলি নিউট্রাল শিক্ষার্থী। কিন্তু এই যে যারা ছাত্র শিবির নেতা হিসেবে আবির্ভূত হলো, তারা তো রাজনীতি করতো, নাহলে তারা নেতা হলো কিভাবে? যারা রাজনীতি করতো তার মধ্যে তারা জেনে শুনে ছাত্রলীগ করেছে, এবং ছাত্রলীগ সেই সময় যে গেস্ট রুম, গণরুম, বিভিন্ন অন্যায় অত্যাচার করতো, সেগুলোকে তারা সমর্থন দিয়েছে, অনেক সময় তারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে। আমি একটা কথা সবসময় বলি যে যারা প্রকৃত জাতীয়তাবাদী, আপনি দেখবেন যে তারা শিবিরকে নিয়ে বেশি কথা বলে না,
যারা প্রকৃত ওই সময় আপনার যারা ছাত্রলীগ করতো তাদের থেকে বেশি অ্যাগ্রেসিভ থাকতো এই ছাত্র শিবির, যারা গুপ্ত অবস্থায় ছাত্রলীগের ভিতর ছিল, কেন তাদেরকে প্রমাণ করতে হতো। ঠিক একইভাবে আপনি দেখবেন যারা প্রকৃত জাতীয়তাবাদী, যারা পিওর ন্যাশনালিস্ট, এরা কিন্তু কখনো শিবিরকে নিয়ে অনেক বেশি চর্চা করে না, কেন তাদের প্রমাণ করার কিছু নেই। কিন্তু অনেকে আছে বিভিন্নভাবে গুপ্ত অবস্থায় বিভিন্ন সংগঠনের ভিতর থাকে, তারাই কিন্তু আপনি দেখবেন যে এগেনস্টকে নিয়ে খুব বেশি লাফালাফি করে। আমরা যেহেতু মাত্র 3 মাস সময় পেয়েছি, এক কথায় সেই 3 মাসে আমরা প্রায় 5,500 থেকে 6,000 ভোট পেয়েছি। এটা আমার মনে হচ্ছে শিক্ষার্থীদের ভিতরে আমরা সারা ফেলতে পেরেছি বলেই 5,500-6,000 ভোট আমরা পেয়েছি। এবং নির্বাচনে তো বিভিন্ন, আপনারা দেখেছেন পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন উঠেছে নির্বাচন ব্যবস্থা নিয়ে, তবুও আমরা মনে হয় যে আমরা শিক্ষার্থীদের দিতে ভালোই সারা ফেলতে পেরেছি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার এখন ক্ষমতায়। বিএনপির একটা অঙ্গ সংগঠন হিসেবে ছাত্রদল ক্রিয়াশীল। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বা জুলাইয়ের প্রত্যাশা পূরণে বিএনপি কি প্রত্যাশা মাফিক কাজ করতেছে? ছাত্রদলের একজন নেতা হিসেবে আপনি দেখুন, আপনার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের একটি কারণ ছিল বাংলাদেশের মানুষের ভিতর শান্তি ছিল না, বাংলাদেশের মানুষের ভিতর মৌলিক অধিকার ছিল না, বাংলাদেশের মানুষের ভিতর নাগরিক অধিকার ছিল না, তাদের ভোটাধিকার ছিল না। কিন্তু আপনি দেখুন 5 আগস্টের পরবর্তী সময় একটি জাতীয় নির্বাচন হলো 1.5 বছর পর, সেখানে বিএনপিকে বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিল। তার থেকে বড় কথা, এই নির্বাচনের পর আপনি দেখবেন বিপুল পরিবর্তন হয়েছে। কেমন? আগে আমরা একসময় দেখতাম, আমি 2018 সালে ঢাকায় এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে, আমরা দেখতাম যে এই শাহবাগ মোড় থেকে যখন তৎকালীন সময়ে ফ্যাসিবাদের নেতৃত্ব, তৎকালীন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী যেতেন, তখন মনে হতো বিশাল একটি গাড়ি বহর যেত, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিশাল মনে একটা হুলস্থুল কাণ্ড, এবং রাস্তা প্রায় 1 ঘন্টা ধরে বন্ধ থাকতো। কিন্তু বর্তমান সময় এমনও অনেক সময় গিয়েছে বাংলাদেশের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, পাশ থেকে প্রধানমন্ত্রী চলে গেছে, তারা ট্রেন পর্যন্ত পায়নি, অর্থাৎ তিনি জনসাধারণের ভিতরে এক প্রকার মিশে গিয়েছে, তার প্রোটোকল কমিয়ে দিয়েছে। তার থেকে বড় বিষয় আপনি দেখবেন যে বিভিন্নভাবে সরকারি বিভিন্ন প্রকল্পে আগে কিন্তু এক ধরনের বিভিন্ন ধরনের মানে দুর্নীতি, অনিয়মের এক আখড়া ছিল। আপনি জানেন যে পূর্বে আপনার যারা আমলা ছিল, যারা সচিব পর্যায়ে, তাদের গাড়ি খরচ পাও তারা 50,000 টাকা করে পেতেন, কিন্তু তাদের 1 মাসে কিন্তু 50,000 টাকা খরচ হয় না। সেক্ষেত্রে আপনি দেখবেন যে এইবার কিন্তু সরকার এসে আপনার একটি নতুন নিয়ম করেছে যে তার 25,000 টাকা করে পাবে। এইভাবে কিন্তু সকল খাত থেকে যে বিভিন্ন দুর্নীতি, দুর্নিয়ম ছিল, অনিয়ম ছিল, কেননা তৎকালীন সময়ে যে আপনার অবৈধ সরকার ছিল, তারা কিন্তু এই আমলাদের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। কিন্তু বিএনপি তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, যার জন্য বিএনপি কারোর প্রতি মুখাপেক্ষী না। বিএনপি যদি কারোর প্রতি মুখাপেক্ষী হন, সেটি বাংলাদেশের জনগণ। বিএনপি যদি কারোর প্রতি দায়বদ্ধ হয়, সেটি বাংলাদেশের জনগণ। যার কারণে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি দেখবেন যে এখন বিভিন্ন প্রকল্পে আপনার খাল খনন প্রকল্প হচ্ছে, বাজেট যে টাকা, সেই টাকা যে উদ্বৃত্ত টাকা থাকছে, সে টাকা আবার ইউএনওরা ফেরত দিচ্ছে রাষ্ট্রীয় ঘোষণায়। অর্থাৎ একটি পরিবর্তন তো এসেছেই। এবং আমার মনে হচ্ছে যে বিএনপি যেভাবে কাজ করছে 6 মাসে, একজন বিএনপির সমর্থক হিসেবে শুধু না, আমার মনে হয় যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে তারা ভালো করছে। এটি যদি অব্যাহত রাখতে পারে, তবে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ গত 17 বছর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েও এবার গণতান্ত্রিক অধিকার যে প্রতিষ্ঠা করতে পারছে, তার সুফল তারা পাবে। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি যখন আমরা করছি, তখন আমরা দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহিংসতা দেখতেছি, সংঘাত দেখতেছি। সেটাকে কীভাবে আপনি মূল্যায়ন করতেছেন? 2 বছর পরেই আমরা অনেকটা রক্তাক্ত সংঘাতের দিকে আবার কি এগুচ্ছি? আলোচনার একটি বিষয় যে আপনি দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে স্থানীয়ভাবে কিন্তু বিএনপি, এনসিপি বা জামাত নেতৃবৃন্দের ভিতরে এক ধরনের ঐক্য থাকে, সৌহার্দ্য থাকে, সম্প্রীতি থাকে স্থানীয়ভাবে, কেননা তারা একই জায়গায় বসবাস করে, একই এলাকায় বসবাস করে। এলাকায় কিন্তু সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখেই তারা রাজনীতি করে স্থানীয়ভাবে। কিন্তু আপনি দেখবেন যে ঢাকা দিয়ে এনসিপির নেতৃত্ব বারংবার বিভিন্ন এলাকায় যে ওই এলাকার সব থেকে জনপ্রিয় নেতা বা নেত্রী, যাকে জনগণ ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে, তার নাম ধরে আজে বাজে মন্তব্য করছে। অর্থাৎ তারা ঢাকা থেকে যে ইন্টেনশনালিভাবে ওই এলাকায় সৌহার্দ্য সম্প্রীতির যে পরিবেশ ছিল, সেটাকে বানচাল করছে, করে তারা ওই এলাকাটাকে উত্তপ্ত করে ফেলছে। তারই ধারাবাহিকতা আপনি দেখুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র শিবির ছাত্রদলের উপর হামলা করলো এবং তারা উদযাপন করছে সে হামলাকে। তারা বলছে যে ছাত্রদল 2 মিনিট টিকতে পারেনি। এমনকি আপনি দেখবেন ঢাকা 17 আসনে যে জামাতের প্রার্থী ছিল, যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলে, তিনি গতকালকে শিবির যে ছাত্রদলকে মেরেছে সেটিকে উদযাপন করে বলছে এইভাবে সারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে শিবির। তারই পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনার সোহরাওয়ার্দী কলেজ বা আলিয়া মাদ্রাসা, এইসব জায়গায় শিবির তারই ধারাবাহিকতা আজকে বিভিন্নভাবে সেই সংঘাতের সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই ওই প্রত্যেক ইউনিটের নেতৃবৃন্দ এবং যারা শিক্ষার্থী রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু এগুলো প্রতিহত করা হচ্ছে। সুতরাং আমার কথা হচ্ছে, আজকে কেন ক্যাম্পাসগুলো আবার উত্তপ্ত হবে, কেন আজকে সেই
আগে তো আমরা দেখেছি যে একসময় ছাত্রলীগ এইভাবে মারপিট করতো, ছাত্রলীগ এইভাবে সংঘাত করতো। তাহলে যেই ছাত্রলীগকে আমরা ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিলাম, যাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললাম, তা সেই একই কাদায় কেন আজকে আবার সংঘাত, এবং সেই সংঘাতকে কেন আমরা লেজিটিমাইজ করবো? আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু চাই না যে কোনো ক্যাম্পাসে এরকম সংঘাত হোক। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, তারা পড়াশোনা করবে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম করবে, তারা তাদের স্টুডেন্ট লাইফটা এনজয় করবে এবং দেশের জন্য কিছু করার জন্য ইন্সপায়ার হবে এবং দেশের জন্য কিছু করার চেষ্টা করবে। কিন্তু তার বাইরে যে এই যে ক্যাম্পাসের যে নিয়মিত একাডেমিক্যাল যে পেরিফেরি রয়েছে, সেগুলোকে অবস্টাকলস তৈরি করা, আপনার বিভিন্নভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করে তোলা, যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের বাবা মাকে উদ্বিগ্ন করে এই যে ছাত্র রাজনীতির নামে যে এক ধরনের অপরাজনীতির চেষ্টা, এগুলো আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। এবং আমি এই জন্য আহ্বান জানাবো ছাত্র শিবির সকল ছাত্র সংগঠনকে যে আপনারা হয়তো এখানে কারো উপর হামলা করে বলতেই পারেন যে 2 মিনিট টিকতে পারেনি, কিন্তু এখানে কোনো আপনার কিন্তু মানে ক্যারিশমা নেই বা কোনো সফলতা নেই, বরং এটা আরও আমাদেরকে মানে আমরা যখন অনৈক্য তৈরি হচ্ছে, আমাদের ভিতরে যখন সংঘাত তৈরি হচ্ছে, শেখ হাসিনা তখন সফলতার বার্তা পাচ্ছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমরা একটি বৃহৎ শক্তির অংশ হিসেবে, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের অংশ হিসেবে শেখ হাসিনাকে আমরা দেশের বাইরে পালাতে বাধ্য করেছি, পদত্যাগ করতে বাধ্য করেছি। সুতরাং সেই কাজে যেন আমাদের ছাত্র রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি আর ফিরে না আসে। জুলাইয়ে মাঠে থাকা একজন কর্মী হিসেবে, আন্দোলনকারী হিসেবে, জুলাইয়ের যে প্রত্যাশার বাংলাদেশটা ছিল আপনাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষায়, সেই স্বপ্ন আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণে আমরা কতদূর এগিয়েছে, এবং সরকার দলীয় একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আপনার কি মনে হয় ছাত্রদল কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করতেছে জুলাইয়ের স্বপ্ন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি? দেখুন, আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা তো অনেক, তার একটি অংশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমার খুব খারাপ লাগে যে আমি তো একটি আন্দোলনকারীদের অংশ ছিলাম। আপনি আপনার মতামত প্রকাশ, আগে বাংলাদেশের মানুষ মত প্রকাশ করতে ভয় পেত, কেননা ছাত্রলীগ তাদের উপর হামলা করবে। শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যারা লিখবে তাদেরকে জেলের কারান্তরীণে রাখবে, গুম খুন করবে। আর বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্ম বা সিনিয়র সিটিজেন যারা রয়েছে, বাংলাদেশি নাগরিক, তারা লিখতে ভয় পায়, মত প্রকাশ করতে ভয় পায়, কেননা এখানে জামাত শিবিরের যে বট বাহিনী রয়েছে তারা বাজে মন্তব্য করবে। আমি যদি একটি ভালো কথাও লিখি, এত আজে বাজে মন্তব্য করে, মানে তারা বিভিন্ন ফেক আইডি, এমনকি রিয়েল আইডি দিও। আজকে আমি গত কয়েকটা আইডি দেখছিলাম, আমার বোন আমাকে পাঠিয়েছে, যে প্রত্যেকটা মানুষ তারা ফেসবুকে খুব আপনার কোরআনের বাণী টানি দিয়ে রাখছে, রিয়েল আইডিগুলো, ফেক আইডির কথা ডিফারেন্ট, কোরআনের বাণী দিয়ে রাখছে। এমনকি বিভিন্ন মাদ্রাসার শিক্ষকও এত আজে বাজে কথা বলে মন্তব্য করছে, কমেন্ট করছে। আমি অবাক যে এই লোক আবার মাদ্রাসার শিক্ষক, সে কীভাবে তার শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবে বা কীভাবে সে তার শিক্ষার্থীদেরকে সঠিক পথ দেখাবে। অর্থাৎ এই যে আপনার মানুষের মনস্তাত্ত্বিক বিভিন্ন ধরনের যে একটা মানে সামাজিক মূল্যবোধ অবক্ষয় হতো, তেমন অবস্থা হয়েছে। এবং এইগুলাকে যদি বিভিন্ন রাজনৈতিক দল প্যাট্রোনাইজিং করে, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের যে আপনার আকাঙ্ক্ষা, সেটি পূরণ হবে না। কিন্তু আমরা ছাত্র দল যারা আমরা রাজনীতি করি, আমরা কিন্তু সবখানে ধৈর্যের পরিচয় দিই, কেননা আমরা বিশ্বাস করি যে আমরা এই মত প্রকাশের স্বাধীনতার জন্য গত 17 বছর লড়াই করেছি। আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে গুম খুন হতে হয়েছে, আমরা রাস্তাঘাটে মার খেয়েছি অন্যায়ভাবে। শুধু আমরা চাইবো না যে আর কারো প্রতি এরকম অন্যায় হোক, কিন্তু এই সুযোগটা নিয়ে কেউ যদি আপনার আমি যেহেতু রাজনীতি করি, আমার কাছে আপনি জবাবদিহিতা প্রশ্ন বা স্বচ্ছতা চাইতে পারেন, কিন্তু আপনি আমার পরিবারকে নিয়ে গালিগালাজ করবেন, আপনি আমার নাম ধরে অন্যায় অযৌক্তিকভাবে গালিগালাজ করবেন, এটা তো হতে পারে না। রাজনীতি এবং বেয়াদবি কিন্তু ডিফারেন্ট। সুতরাং রাজনীতি করতে হবে একটি সামাজিক অ্যাওয়ারনেসের মাধ্যমে, সামাজিক আলোড়নের মাধ্যমে। কিন্তু এই যে বিভিন্ন ধরনের অন্যায় কাজগুলো করা হচ্ছে, মেয়েদেরকে বিভিন্ন স্লাট শেমিং, বিভিন্ন বুলিং, এমনকি শুধু মেয়েদেরকে না, বাংলাদেশের যারা মত প্রকাশ করছে কারো বিরুদ্ধে যাচ্ছে, এইগুলো বন্ধ না করতে পারলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি সম্পূর্ণ পূরণ করা সম্ভব। বৈষম্য মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং আইনের শাসনের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা জারি থাকুক। বণিক বার্তার ফিরে দেখা জুলাই অংশ নেওয়ার জন্য শেখ তানভীর বারী হামিম, আপনাকে ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যে বণিক বার্তা জুলাইকে স্মরণ করেছেন, এবং বছরের পর বছর এই জুলাইয়ের বার্তা বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে প্রজন্ম অন্তর এই বার্তা বয়ে যাক, সেই কামনা করব। ধন্যবাদ আপনাদের।